নমস্কার বন্ধুরা, গল্পের হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, গল্পের হাটে আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গল্প পাত্র ও পাত্রী। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। গল্প পাঠে আমি বৈশালী, আর আপনারা শুনছেন আজকের গল্প পাত্র ও পাত্রী। ইতিপূর্বে প্রজাপতি কখনো আমার কপালে বসেননি বটে, কিন্তু একবার আমার মানস পদ্মে বসেছিলেন। তখন আমার বয়স 16। তারপরে কাঁচা ঘুমে চমক লাগিয়ে দিলে যেমন ঘুম আর আসতে চায় না, আমার সেই দশা হলো। আমার বন্ধু বান্ধবীরা কেউ কেউ দ্বার পরিগ্রহ ব্যাপারে দ্বিতীয়, এমনকি তৃতীয় পক্ষে প্রমোশন পেলেন। আমি কৌমার্যের লাস্ট বেঞ্চিতে বসে শূন্য সংসারের কড়িকাঠ গণনা করে কাটিয়ে দিলুম। আমি 14 বছর বয়সে এন্ট্রেন্স পাশ করেছিলাম। তখন বিবাহ কিংবা এন্ট্রেন্স পরীক্ষায় বয়স বিচার ছিল না। আমি কোনোদিন পড়ার বই গিলিনি, সেই জন্যে শারীরিক বা মানসিক অজীর্ণ রোগে আমাকে ভুগতে হয়নি। ইঁদুর যেমন দাঁত বসাবার জিনিস পেলেই সেটাকে কেটে কুটে ফেলে, তা সেটা খাদ্যই হোক আর অখাদ্যই হোক, শিশুকাল থেকেই তেমনি ছাপার বই দেখলেই সেটা পড়ে ফেলা আমার স্বভাব ছিল। সংসারে পড়ার বইয়ের চেয়ে না পড়ার বইয়ের সংখ্যা ঢের বেশি। এই জন্যে আমার পুঁথির সৌরজগতে স্কুল পাঠ্য পৃথিবীর চেয়ে বেস্কুল পাঠ্য সূর্য 14 লক্ষ গুণে বড় ছিল। তবু আমার সংস্কৃত পণ্ডিত মশাইয়ের নিদারুণ ভবিষ্যৎবাণী সত্ত্বেও আমি পরীক্ষায় পাশ করেছিলাম। আমার বাবা ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। তখন আমরা ছিলাম সাতক্ষীরায় কিংবা জাহানাবাদে কিংবা ওই রকম কোনো একটা জায়গায়। গোড়াতেই বলে রাখা ভালো, দেশ, কাল এবং পাত্র সম্বন্ধে আমার এই ইতিহাসে যে কোনো স্পষ্ট উল্লেখ থাকবে তার সবগুলোই সুস্পষ্ট মিথ্যা। যাদের রসবোধের চেয়ে কৌতূহল বেশি তাদের ঠকতে হবে। বাবা তখন তদন্তে বেরিয়েছিলেন। মায়ের ছিল কি একটা ব্রত, দক্ষিণা এবং ভোজন ব্যবস্থার জন্য ব্রাহ্মণ তার দরকার। এই রকম পারমার্থিক প্রয়োজনে আমাদের পণ্ডিত মশাই ছিলেন মায়ের প্রধান সহায়। এই জন্য মা তার কাছে বিশেষ কৃতজ্ঞ ছিলেন, যদিচ বাবার মনের ভাব ছিল ঠিক তার উল্টো। আজ আহারান্তে দান দক্ষিণার যে ব্যবস্থা হলো, তার মধ্যে আমিও তালিকাভুক্ত হলুম। সে পক্ষে যে আলোচনা হয়েছিল তার মর্মটা হলো এই: আমার তো কলকাতায় কলেজে যাবার সময় হলো। এমন অবস্থায় পুত্র বিচ্ছেদ দুঃখ দূর করবার জন্যে একটা সদুপায় অবলম্বন করা কর্তব্য। যদি একটি শিশুবধূ মায়ের কোলে কাছে থাকে, তবে তাকে মানুষ করে যত্ন করে তার দিন কাটতে পারে। পণ্ডিত মশাইয়ের মেয়ে কাশীশ্বরী এই কাজের পক্ষে উপযুক্ত, কারণ সে শিশুও বটে, সুশীলাও বটে, আর কুলশাস্ত্রের গণিতে তার সঙ্গে আমার অঙ্কে অঙ্কে মিল। তাছাড়া ব্রাহ্মণের কন্যাদায় মোচনের পারমার্থিক ফলও লোভের সামগ্রী। মায়ের মন বিচলিত হলো। মেয়েটিকে একবার দেখা কর্তব্য, এমন আভাস দেবা মাত্র পণ্ডিত মশাই বললেন, তার পরিবার কাল রাত্রেই মেয়েটিকে নিয়ে বাসায় এসে পৌঁছেছেন। মায়ের পছন্দ হতে দেরি হলো না, কেননা রুচির সঙ্গে পুণ্যের বাটখারার যোগ হওয়াতে সহজেই ওজন ভারী হলো। মা বললেন, মেয়েটি সুলক্ষণা, অর্থাৎ যথেষ্ট পরিমাণ সুন্দরী না হলেও সান্ত্বনার কারণ আছে। কথাটা পরম্পরায় আমার কানে উঠল। যে পণ্ডিত মশাইয়ের ধাতুরূপকে বরাবর ভয় করে এসেছি, তারই কন্যার সঙ্গে আমার বিবাহের সম্বন্ধ। এরই বিসদৃশতা আমার মনকে প্রথমেই প্রবল বেগে আকর্ষণ করলে। রূপকথার গল্পের মতো হঠাৎ সুবন্ত প্রকরণ যেন তার সমস্ত অনুস্বার বিসর্গ ঝেড়ে ফেলে একেবারে রাজকন্যা হয়ে উঠল। একদিন বিকেলে
মা তার ঘরে আমাকে ডাকিয়ে বললেন, সোনু, পণ্ডিত মশাইয়ের বাসা থেকে আমার মিষ্টি এসেছে, খেয়ে দেখ। মা জানতেন আমাকে 25টা আম খেতে দিলে আর 25টার দ্বারা তার পাদ পূরণ করলে তবে আমার ছন্দ মেলে। তাই তিনি রসনার সরস পথ দিয়ে আমার হৃদয়কে আহ্বান করলেন। কাশীশ্বরী তাঁর কোলে বসেছিল। স্মৃতি অনেকটা অস্পষ্ট হয়ে এসেছে, কিন্তু মনে আছে রাংতা দিয়ে তার খোঁপা মোড়া, আর গায়ে কলকাতার দোকানের এক শার্টিনের জ্যাকেট, সেটা নীল এবং লাল এবং লেস এবং ফিতের একটা প্রত্যক্ষ প্রলাপ। যতটা মনে পড়ছে, রং শ্যামলা, ভুরু জোড়া খুব ঘন এবং চোখ দুটো পোষা প্রাণীর মতো বিনা সংকোচে তাকিয়ে আছে। মুখের বাকি অংশ কিছুই মনে পড়ে না। বোধহয় বিধাতার কারখানায় তার গড়ন তখনও সারা হয়নি, কেবল এক মেটে করে রাখা হয়েছে। আর যাই হোক, তাকে দেখতে নেহাত ভালো মানুষের মতো। আমার বুকের ভিতরটা ফুলে উঠল। মনে মনে বললুম, ওই রাংতা জড়ানো বেনিওয়ালা জ্যাকেট মোড়া সামগ্রীটি 16 আনা আমার। আমি ওর প্রভু, আমি ওর দেবতা। অন্য সমস্ত দুর্লভ সামগ্রীর জন্যেই সাধনা করতে হয়, কেবল এই একটি জিনিসের জন্য নয়। আমি করে আঙুল নড়ালেই হয় বিধাতা এই বর দেবার জন্যে আমাকে সেধে বেড়াচ্ছেন। মাকে যে আমি বরাবর দেখে আসছি স্ত্রী বলতে কি বোঝায় তা আমার ওই সূত্রে জানা ছিল। দেখেছি বাবা অন্য সমস্ত ব্রতের উপর চটা ছিলেন, কিন্তু সাবিত্রী ব্রতের বেলায় তিনি মুখে যাই বলুন মনে মনে বেশ একটু আনন্দ বোধ করতেন। মা তাকে ভালোবাসতেন না তা জানি, কিন্তু কিসে বাবা রাগ করবেন, কিসে তার বিরক্তি হবে, এইটাকে মা যে একান্ত মনে ভয় করতেন, এরই রসটুকু বাবা তার সমস্ত পৌরুষ দিয়ে সবচেয়ে বেশি উপভোগ করতেন। পূজাতে দেবতাদের বোধহয় বড় একটা কিছু আসে যায় না, কেননা সেটা তাদের বৈধ বরাদ্দ, কিন্তু মানুষের নাকি ওটা অবৈধ পাওনা। এই জন্যে ওইটের লোভে তাদের অসামাল করে। সেই বালিকার রূপ গুণের টান সেদিন আমার উপরে পৌঁছয়নি, কিন্তু আমি যে পূজনীয় সে কথাটা সেই 14 বছর বয়সে আমার পুরুষের রক্তে গাঁজিয়ে উঠল। সেদিন খুব গৌরবের সঙ্গে এই আমগুলো খেলুম, এমনকি সগর্বে 3টে আম পাতে বাকি রাখলুম, যা আমার জীবনে কখনো ঘটেনি, এবং তার জন্যে সমস্ত অপরাহ্নকালটা অনুশোচনায় গেল। সেদিন কাশীশ্বরী খবর পায়নি আমার সঙ্গে তার সম্বন্ধটা কোন শ্রেণীর, কিন্তু বাড়ি গিয়েই বোধহয় জানতে পেরেছিল। তারপরে যখনই তার সঙ্গে দেখা হতো সে শশব্যস্ত হয়ে লুকোবার জায়গা পেত না। আমাকে দেখে তার এই ত্রস্ততা আমার খুব ভালো লাগতো। আমার আবির্ভাব বিশ্বের কোনো একটা জায়গায়, কোনো একটা আকারে খুব একটা প্রবল ভাব সঞ্চার করে, এই জৈব রাসায়নিক তথ্যটা আমার কাছে বড় মনোরম ছিল। আমাকে দেখেও যে কেউ ভয় করে বা লজ্জা করে বা কোনো একটা কিছু করে, সেটা বড়ই অপূর্ব। কাশীশ্বরী তার পালানোর দ্বারাই আমাকে জানিয়ে যেত জগতের মধ্যে সে বিশেষভাবে, সম্পূর্ণভাবে এবং নিগূঢ়ভাবে আমারই। এতকালের অকিঞ্চিতকরতা থেকে হঠাৎ এক মুহূর্তে এমন একান্ত গৌরবের পদ লাভ করে কিছুদিন আমার মাথার মধ্যে রক্ত ঝাঁ ঝাঁ করতে লাগলো। বাবা যেরকম মাকে কর্তব্যের বা রন্ধনের ব্যবস্থার ত্রুটি নিয়ে সর্বদা ব্যাকুল করে তুলেছেন, আমিও মনে মনে তারই ছবির উপরে দাগা বুলোতে লাগলুম। বাবার অনভিপ্রেত কোনো একটা লক্ষ্য সাধন করবার সময় মা যেরকম সাবধানে নানা প্রকার মনোহর কৌশলে কাজ উদ্ধার করতেন, আমি কল্পনায় কাশীশ্বরীকেও সেই পথে প্রবৃত্ত হতে দেখলুম। মাঝে মাঝে মনে মনে তাকে অকাতরে এবং অকস্মাৎ মোটা অঙ্কের ব্যাংকনোট থেকে আরম্ভ করে হীরের গয়না পর্যন্ত দান করতে আরম্ভ করলুম। একদিন ভাত খেতে বসে তা খাওয়াই হলো না, এবং জানলার ধারে বসে আঁচলের খুঁট দিয়ে সে চোখের জল মুছছে,
এই করুণ দৃশ্য আমি মনশ্চক্ষে দেখতে পেলুম, এবং এটা যে আমার কাছে অত্যন্ত শোচনীয় বোধ হলো তা বলতে পারিনি। ছোট ছেলেদের আত্মনির্ভরতার সম্বন্ধে বাবা অত্যন্ত বেশি সতর্ক ছিলেন। নিজের ঘর ঠিক করা, নিজের কাপড় চোপড় রাখা সমস্তই আমাকে নিজের হাতে করতে হতো, কিন্তু আমার মনের মধ্যে গার্হস্থ্যের যে চিত্রগুলি স্পষ্ট রেখায় জেগে উঠল, তার মধ্যে একটি নিচে লিখে রাখছি। বলা বাহুল্য, আমার পৈতৃক ইতিহাসে ঠিক এই রকম ঘটনাই পূর্বে একদিন ঘটেছিল। এই কল্পনার মধ্যে আমার অরিজিনালিটি কিছুই নেই। চিত্রটি এই: রবিবার মধ্যাহ্ন ভোজনের পর আমি খাটের উপর বালিশে ঠেসান দিয়ে পা ছড়িয়ে আধশোয়া অবস্থায় খবরের কাগজ পড়ছি। হাতে গুড়গুড়ির নল। ঈষৎ তন্দ্রাবেশে নলটা নিচে পড়ে গেল। বারান্দায় বসে কাশীশ্বরী ধোবাকে কাপড় দিচ্ছিল। আমি তাকে ডাক দিলুম। সে তাড়াতাড়ি ছুটে এসে আমার হাতে নল তুলে দিলে। আমি তাকে বললুম, দেখো, আমার বসবার ঘরের বাঁ দিকের আলমারির তিনের থাকে একটা নীল রঙের মলাট দেওয়া মোটা ইংরেজি বই আছে, সেইটা নিয়ে এসো তো। কাশি একটা নীল রঙের বই এনে দিলে। আমি বললুম, এটা নয়, সে এর চেয়েও মোটা, আর তার পিঠের দিকে সোনালি অক্ষরে নাম লেখা। এবারে সে একটা সবুজ রঙের বই আনলে। সেটা আমি ধপাস করে মেঝের উপর ফেলে দিয়ে রেগে উঠে পড়লুম। তখন কাশির মুখ এতটুকু হয়ে গেল এবং তার চোখ ছলছল করে উঠল। আমি গিয়ে দেখলুম তিনের শেলফে বইটা নেই, সেটা আছে 5-এর শেলফে। বইটা হাতে করে নিয়ে এসে নিঃশব্দে বিছানায় শুলুম, কিন্তু কাশিকে ভুলের কথা কিচ্ছু বললুম না। সে মাথা হেঁট করে বিমর্ষ হয়ে ধোবাকে কাপড় দিতে লাগলো এবং নির্বুদ্ধিতার দোষে স্বামীর বিশ্রামে ব্যাঘাত করেছে এই অপরাধ কিছুতেই ভুলতে পারলে না। বাবা ডাকাতি তদন্ত করছেন, আর আমার এইভাবে দিন যাচ্ছে। এদিকে আমার সম্বন্ধে পণ্ডিত মশাইয়ের ব্যবহার আর ভাষা এক মুহূর্তে কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে এসে পৌঁছল। সেটা নিরতিশয় সদ্ভাববাচ্য। এমন সময় ডাকাতি তদন্ত শেষ হয়ে গেল। বাবা ঘরে ফিরে এলেন। আমি জানি মা আস্তে আস্তে সময় নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বাবার বিশেষ প্রিয় তরকারি রান্নার সঙ্গে সঙ্গে একটু একটু করে সইয়ে সইয়ে কথাটাকে পারবেন বলে প্রস্তুত হয়েছিলেন। বাবা পণ্ডিত মশাইকে অর্থলুব্ধ বলে ঘৃণা করতেন। মা নিশ্চয়ই প্রথমে পণ্ডিত মশাইয়ের মৃদু রকম নিন্দা, অথচ তার স্ত্রী ও কন্যার প্রচুর রকমের প্রশংসা করে কথাটার গোড়াপত্তন করতেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে পণ্ডিত মশাইয়ের আনন্দিত প্রগলভতায় কথাটা চারিদিকে ছড়িয়ে গিয়েছিল। বিবাহ যে পাকা, দিনক্ষণ দেখা চলছে, এ কথা তিনি কাউকে জানাতে বাকি রাখেননি। এমনকি বিবাহকালে সেরেস্তাদার বাবুর পাকা দালানটি কয়দিনের জন্যে তার প্রয়োজন হবে যথাস্থানে সে আলোচনাও তিনি সেরে রেখেছেন। শুভকর্মে সকলেই তাকে যথাসাধ্য সাহায্য করতে সম্মত হয়েছে। বাবার আদালতের উকিলের দল চাঁদা করে বিবাহের ব্যয় বহন করতেও রাজি। স্থানীয় এন্ট্রেন্স স্কুলের সেক্রেটারি বীরেশ্বর বাবুর তৃতীয় ছেলে 3য় ক্লাসে পড়ে। সে চাঁদ ও কুমুদের রূপক অবলম্বন করে এরই মধ্যে বিবাহ সম্বন্ধে ত্রিপদী ছন্দে একটা কবিতা লিখেছে। সেক্রেটারি বাবু সেই কবিতাটা নিয়ে রাস্তায় ঘাটে যাকে পেয়েছেন তাকে ধরে ধরে শুনিয়েছেন। ছেলেটির সম্বন্ধে গ্রামের লোক খুব আশান্বিত হয়ে উঠেছে। সুতরাং ফিরে এসেই বাইরে থেকেই বাবা শুভ সংবাদ শুনতে পেলেন। তারপরে মায়ের কান্না এবং অনাহার, বাড়ির সকলের ভীতিবিহ্বলতা, চাকরদের অকারণ জরিমানা, এজলাসে প্রবল বেগে মামলা ডিসমিস এবং প্রচণ্ড তেজে শাস্তিদান, পণ্ডিত মশাইয়ের পদচ্যুতি এবং রাংতা জড়ানো বেনি সহ কাশীশ্বরীকে নিয়ে তার অন্তর্ধান এবং ছুটি ফুরোবার পূর্বেই মাতৃসঙ্গ থেকে বিচ্ছিন্ন করে আমাকে সবলে কলকাতায় নির্বাসন। আমার মনটা ফাটা ফুটবলের মতো চুপসে গেল। আকাশে আকাশে হাওয়ার উপরে তার লাফালাফি একেবারে বন্ধ হলো।
আমার পরিণয়ের পথে গোড়াতেই এই বিঘ্ন। তারপরে আমার প্রতি বারে বারে প্রজাপতির ব্যর্থ পক্ষপাত ঘটেছে। তার বিস্তারিত বিবরণ দিতে ইচ্ছা করিনে। আমার এই বিফলতার ইতিহাসের সংক্ষিপ্ত নোট দুটো একটা রেখে যাব। 20 বছর বয়সের পূর্বেই আমি পুরো দমে MA পরীক্ষা পাশ করে চোখে চশমা পরে এবং গোঁফের রেখাটাকে তা দেবার যোগ্য করে বেরিয়ে এসেছি। বাবা তখন রামপুরহাট কিংবা নোয়াখালী কিংবা বারাসাত কিংবা ওই রকমই কোনো একটা জায়গায়। এতদিন তো শব্দসাগর মন্থন করে ডিগ্রি রত্ন পাওয়া গেল, এবার অর্থসাগর মন্থনের পালা। বাবা তার বড় বড় পেট্রন সাহেবদের স্মরণ করতে গিয়ে দেখলেন তার সবচেয়ে বড় সহায় যিনি, তিনি পরলোকে। তার চেয়ে যিনি কিছু কম, তিনি পেনশন নিয়ে বিলেতে। যিনি আরও কমজোরি, তিনি পাঞ্জাবে বদলি হয়েছেন। আর যিনি বাংলাদেশে বাকি আছেন, তিনি অধিকাংশ উমেদারকেই উপক্রমণিকায় আশ্বাস দেন, কিন্তু উপসংহারে সেটা সংহরণ করেন। আমার পিতামহ যখন ডেপুটি ছিলেন, তখন মুরব্বির বাজার এমন কষা ছিল না। তাই তখন চাকরি থেকে পেনশন এবং পেনশন থেকে চাকরি একই বংশে খেয়া পারাপারের মতো চলত। এখন দিন খারাপ, তাই বাবা যখন উদ্বিগ্ন হয়ে ভাবছিলেন যে তার বংশধর গভর্নমেন্ট আপিসের উচ্চ খাঁচা থেকে সওদাগরি আপিসের নিম্ন দাঁড়ে অবতরণ করবে কিনা, এমন সময় এক ধনী ব্রাহ্মণের একমাত্র কন্যা তার নোটিশে এলো। ব্রাহ্মণটি কন্ট্রাক্টর। তার অর্থাগমের পথটি প্রকাশ্য ভূতলের চেয়ে অদৃশ্য রসাতলের দিক দিয়েই প্রশস্ত ছিল। তিনি সে সময়ে বড়দিন উপলক্ষে কমলালেবু ও অন্যান্য উপহার সামগ্রী যথাযোগ্য পাত্রে বিতরণ করতেই ব্যস্ত ছিলেন। এমন সময়ে তার পাড়ায় আমার অভ্যুদয় হলো। বাবার বাসা ছিল তার বাড়ির সামনেই। মাঝে ছিল এক রাস্তা। বলা বাহুল্য, ডেপুটির MA পাশ করা ছেলে কন্যাদায়িকের পক্ষে খুব প্রাংশুলভ্য ফল। এই জন্যে কন্ট্রাক্টর বাবু আমার প্রতি উদ্বাহু হয়ে উঠেছিলেন। তার বাহু আধুলি লম্বিত ছিল, সে পরিচয় পূর্বেই দিয়েছি। অন্তত সে বাহু ডেপুটি বাবুর হৃদয় পর্যন্ত অতি অনায়াসে পৌঁছল। কিন্তু আমার হৃদয়টা তখন আরও অনেক উপরে ছিল, কারণ আমার বয়স তখন 20 পেরোয়। তখন খাঁটি স্ত্রী রত্ন ছাড়া অন্য কোনো রত্নের প্রতি আমার লোভ ছিল না। শুধু তাই নয়, তখনও ভাবুকতার দীপ্তি আমার মনে উজ্জ্বল। অর্থাৎ সহধর্মিণী শব্দের যে অর্থ আমার মনে ছিল, সে অর্থটা বাজারে চলিত ছিল না। বর্তমানকালে আমাদের দেশের সংসারটা চারিদিকেই সংকুচিত। মনন সাধনের বেলায় মনকে জ্ঞান ও ভাবের উদার ক্ষেত্রে ব্যাপ্ত করে রাখা, আর ব্যবহারের বেলায় তাকে সেই সংসারের অতি ছোট মাপে কৃশ করে আনা, এ আমি মনে মনেও সহ্য করতে পারতুম না। যে স্ত্রীকে আইডিয়ালের পথে সঙ্গিনী করতে চাই, সেই স্ত্রী ঘরকন্যার গারদে পায়ের বেরি হয়ে থাকবে এবং প্রত্যেক চলাফেরায় ঝংকার দিয়ে পিছনে টেনে রাখবে, এমন দুর্গ্রহ আমি স্বীকার করে নিতে নারাজ ছিলুম। আসল কথা, আমাদের দেশের প্রহসনে যাদের আধুনিক বলে বিদ্রুপ করে কলেজ থেকে টাটকা বেরিয়ে আমি সেই রকম নিরবচ্ছিন্ন আধুনিক হয়ে উঠেছিলুম। আমাদের কালে সেই আধুনিকের দল এখনকার চেয়ে অনেক বেশি ছিল। আশ্চর্য এই যে তারা সত্যই বিশ্বাস করত যে সমাজকে মেনে চলাই দুর্গতি এবং তাকে টেনে চলাই উন্নতি। এহেন আমি শ্রীযুক্ত সনত কুমার একটি বলশালী কন্যাদায়িকের টাকার থলির হাঁ করা মুখের সামনে এসে পড়লুম। বাবা বললেন, শুভস্য শীঘ্রম। আমি চুপ করে রইলুম। মনে মনে ভাবলুম, একটু দেখে শুনে বুঝে পড়ে নি। চোখ কান খুলে রাখলুম। কিছু পরিমাণ দেখা এবং অনেকটা পরিমাণ শোনা গেল। মেয়েটি পুতুলের মতো ছোট এবং সুন্দর। সে যে স্বভাবের নিয়মে তৈরি হয়েছে তা তাকে দেখে মনে হয় না। কে যেন তার প্রত্যেক চুলটি পাট করে তার ভুরুটি এঁকে তাকে হাতে করে গড়ে তুলেছে। সে সংস্কৃত ভাষায় গঙ্গার স্তব আবৃত্তি করতে পারে। তার মা পাথুরে কয়লা পর্যন্ত গঙ্গার জলে ধুয়ে তবে রাঁধেন। জীবধাত্রী বসুন্ধরা নানা জাতিকে ধারণ করেন বলে পৃথিবীর সংস্পর্শ সম্বন্ধে তিনি সর্বদাই সংকুচিত। তার অধিকাংশ ব্যবহার জলেরই সঙ্গে।
কারণ জলচর মৎস্যরা মুসলমান বংশীয় নয় এবং জলে পেঁয়াজ উৎপন্ন হয় না। তার জীবনের সর্বপ্রধান কাজ আপনার দেহকে, গৃহকে, কাপড় চোপড়, হাঁড়ি কুড়ি, খাট পালঙ্ক, বাসনকোসনকে শোধন এবং মার্জন করা। তার সমস্ত কৃত্য সমাপন করতে বেলা 2:30 বেজে যায়। তার মেয়েটিকে তিনি স্বহস্তে সর্বাংশে এবং পরিশুদ্ধ করে তুলেছেন, যে তার নিজের মতো বা নিজের ইচ্ছা বলে কোনো উৎপাত ছিল না। কোনো অবস্থায় যত অসুবিধাই হোক সেটা পালন করা তার পক্ষে সহজ হয়, যদি তার কোনো সঙ্গত কারণ তাকে বুঝিয়ে না দেওয়া যায়। সে খাবার সময় ভালো কাপড় পরে না, পাছে শকরি হয়। সে ছায়া সম্বন্ধেও বিচার করতে শিখেছে। সে যেমন পালকির ভিতরে বসেই গঙ্গা স্নান করে, তেমনি অষ্টাদশ পুরাণের মধ্যে আবৃত্ত থেকে সংসারে চলে ফেরে। বিধিবিধানের পরে আমারও মায়ের যথেষ্ট শ্রদ্ধা ছিল, কিন্তু তার চেয়ে আরও বেশি শ্রদ্ধা যে আর কারো থাকবে এবং তাই নিয়ে সে মনে মনে গুমর করবে, এটা তিনি সইতে পারতেন না। এই জন্য আমি যখন তাকে বললুম, মা, এ মেয়ের যোগ্য পাত্র আমি নই, তিনি হেসে বললেন, না, কলিযুগে তেমন পাত্র মেলা ভার। আমি বললুম, তাহলে আমি বিদায় নিই? মা বললেন, সে কি শুনু, তোর পছন্দ হলো না? কেন? মেয়েটিকে তো দেখতে বেশ ভালো। আমি বললুম, মা, স্ত্রী তো কেবল চেয়ে চেয়ে দেখবার জন্যে নয়, তার বুদ্ধি থাকাও চাই। মা বললেন, শোনো একবার, এরই মধ্যে তুই তার কম বুদ্ধির পরিচয় কি পেলি? আমি বললুম, বুদ্ধি থাকলে মানুষ দিনরাত এইসব অনর্থক অকাজের মধ্যে বাঁচতেই পারে না, হাঁপিয়ে মরে যায়। মায়ের মুখ শুকিয়ে গেল। তিনি জানেন এই বিবাহ সম্বন্ধে বাবা অপর পক্ষে প্রায় পাকা কথা দিয়েছেন। তিনি আরও জানেন যে বাবা এটা প্রায় ভুলে যান যে অন্য মানুষেরও ইচ্ছে বলে একটা বালাই থাকতে পারে। বস্তুত বাবা যদি অত্যন্ত বেশি রাগারাগি জবরদস্তি না করতেন, তাহলে হয়তো কালক্রমে ওই পৌরাণিক পুতুলকে বিবাহ করে আমিও একদিন প্রবল রোখে স্নানাহ্নিক এবং ব্রত উপবাস করতে করতে গঙ্গা তীরে সদ্গতি লাভ করতে পারতুম। অর্থাৎ মায়ের উপর যদি এই বিবাহ দেখার ভার থাকতো, তাহলে তিনি সময় নিয়ে অতি ধীর মন্দ সুযোগে ক্ষণে ক্ষণে কানে মন্ত্র দিয়ে, ক্ষণে ক্ষণে অশ্রুপাত করে কাজ উদ্ধার করে নিতে পারতেন। বাবা যখন কেবলই তর্জন গর্জন করতে লাগলেন, আমি তাকে মরিয়া হয়ে বললুম, ছেলেবেলা থেকে খেতে, শুতে, চলতে ফিরতে আমাকে আত্মনির্ভরতার উপদেশ দিয়েছেন, কেবল বিবাহের বেলাতেই কি আত্মনির্ভর চলবে না? কলেজে লজিকে পাশ করবার বেলায় ছাড়া ন্যায়শাস্ত্রের জোরে কেউ কোনোদিন সফলতা লাভ করেছে এ আমি দেখিনি। সঙ্গত যুক্তি কুতর্কের আগুনে কখনো জলের মতো কাজ করে না, বরঞ্চ তেলের মতোই কাজ করে থাকে। বাবা ভেবে রেখেছেন, তিনি অন্য পক্ষকে কথা দিয়েছেন, বিবাহের ঔচিত্য সম্বন্ধে এর চেয়ে বড় প্রমাণ আর কিছুই নেই। অথচ আমি যদি তাকে স্মরণ করিয়ে দিতুম যে পণ্ডিত মশাইকে মাও একদিন কথা দিয়েছিলেন, তবু সে কথায় শুধু যে আমার বিবাহ ফেঁসে গেল তা নয়, পণ্ডিত মশাইয়ের জীবিকাও তার সঙ্গে সহমরণে গেল, তাহলে এই উপলক্ষে একটা ফৌজদারি বাধ্য। বুদ্ধি বিচার এবং রুচির চেয়ে সুচিতা মন্ত্রতন্ত্র ক্রিয়াকর্ম যে ঢের ভালো, তার কবিত্ব যে সুগভীর ও সুন্দর, তার নিষ্ঠা যে অতি মহৎ, তার ফল যে অতি উত্তম, সিম্বলিজমটাই ও আইডিয়ালিজমে বাবা কথা আজকাল আমাকে শুনিয়ে শুনিয়ে সময়ে অসময়ে আলোচনা করেছেন। আমি রসনাকে থামিয়ে রেখেছি, কিন্তু মনকে তো চুপ করিয়ে রাখতে পারিনি। যে কথাটা মুখের আগার কাছে এসে ফিরে যেত সেটা হচ্ছে এই, যে এসব যদি আপনি মানেন, তবে পালবার বেলায় মুরগি পালেন কেন? আরও একটা কথা মনে আসতো, বাবাই একদিন দিনক্ষণ পাল পার্বণ বিধিনিষেধ দান দক্ষিণা নিয়ে তার অসুবিধা বা ক্ষতি ঘটলে মাকে কঠোর ভাষায় এসব অনুষ্ঠানের পণ্ডতা নিয়ে তাড়না করছেন। মা তখন দীনতা স্বীকার করে অবলা জাতি স্বভাবতই অবুঝ বলে মাথা হেঁট করে বিরক্তির ধাক্কাটা কাটিয়ে দিয়ে ব্রাহ্মণ ভোজনের বিস্তারিত আয়োজনে প্রবৃত্ত হয়েছেন। কিন্তু বিশ্বকর্মা লজিকের পাকা ছাঁচে ঢালাই করে জীব সৃজন করেননি। অতএব
কোনো মানুষের কথায় বা কাজে সঙ্গতি নেই এ কথা বলে তাকে বাগিয়ে নেওয়া যায় না, রাগিয়ে দেওয়া হয় মাত্র। ন্যায়শাস্ত্রের দোহাই পারলে অন্যায়ের প্রচণ্ডতা বেড়ে ওঠে। যারা পলিটিক্যাল বা গার্হস্থ্য অ্যাজিটেশনে শ্রদ্ধাবান তাদের এ কথাটা মনে রাখা উচিত। ঘোড়া যখন তার পিছনের গাড়িটাকে অন্যায় মনে করে তার উপরে লাথি চালায়, তখন অন্যায়টা তো থেকেই যায়, মাঝের থেকে তার পাকেও জখম করে। যৌবনের আবেগে অল্প একটুখানি তর্ক করতে গিয়ে আমার সেই দশা হলো। পৌরাণিকী মেয়েটির হাত থেকে রক্ষা পাওয়া গেল বটে, কিন্তু বাবার আধুনিক যুগের তহবিলের আশ্রয়ও খোয়ালুম। বাবা বললেন, যাও তুমি আত্মনির্ভর করো গে। আমি প্রমাণ করে বললুম যে আজ্ঞে। মা বসে বসে কাঁদতে লাগলেন। বাবার দক্ষিণ হস্ত বিমুখ হলো বটে, কিন্তু মাঝখানে মা থাকতে ক্ষণে ক্ষণে মানি অর্ডারের পেয়াদার দেখা পাওয়া যেত। মেঘ বর্ষণ বন্ধ করে দিলে কিন্তু গোপনে স্নিগ্ধ রাত্রে শিশিরের অভিষেক চলতে লাগলো। তারই জোরে ব্যবসা শুরু করে দিলুম। ঠিক ৭৯ টাকা দিয়ে গোড়াপত্তন হলো। আজ সেই কারবারে যে মূলধন খাটছে তা ঈর্ষাকাতর জনশ্রুতির চেয়ে অনেক কম হলেও ২০ লক্ষ টাকার চেয়ে কম কিছু নয়। প্রজাপতির পেয়াদারা আমার পিছন পিছন ফিরতে লাগলো। আগে যেসব দ্বার বন্ধ ছিল এখন তার আগল রইল না। মনে আছে একদিন যৌবনের দুর্নিবার দুরাশায় একটি ষোড়শীর প্রতি, বয়সের অঙ্কটা এখনকার নিষ্ঠাবান পাঠকদের ভয়ে কিছু সহনীয় করে বললুম, আমার হৃদয়কে উন্মুখ করেছিলুম। কিন্তু খবর পেয়েছিলুম কন্যার মাতৃপক্ষ লক্ষ্য করে আছেন সিভিলিয়ানের প্রতি, অন্তত ব্যারিস্টারের নিচে তার দৃষ্টি পৌঁছয় না। আমি তার মনোযোগ মিটারের 0 পয়েন্টের নিচে ছিলুম, কিন্তু পরে সেই ঘরেই অন্য একদিন শুধু চা নয় লাঞ্চ খেয়েছি। রাত্রে ডিনারের পর মেয়েদের সঙ্গে হুইস্ট খেলেছি। তাদের মুখে বিলেতের একেবারে খাস মহলের ইংরেজি ভাষায় কথাবার্তা শুনেছি। আমার মুশকিল এই যে রাসেলস ডেজার্টেজ ভিলেজ এবং অ্যাডিসন স্টিল পড়ে আমি ইংরেজি পাকিয়েছি, এই মেয়েদের সঙ্গে পাল্লা দেওয়া তাই আমার কর্ম নয়। ও মাই, ও ডিয়ার, ও ডিয়ার প্রভৃতি উদ্ভাসনগুলো আমার মুখ দিয়ে ঠিক সুরে বেরোতেই চায় না। আমার যতটুকু বিদ্যা তাতে আমি অত্যন্ত হাল ইংরেজি ভাষায় বড় জোর হাটে বাজারে কেনাবেচা করতে পারি, কিন্তু ২০ শতাব্দীর ইংরেজিতে প্রেমালাপ করার কথা মনে করলে আমার প্রেমই দৌড় মারে। অথচ এদের মুখে বাংলা ভাষার যেরকম দুর্ভিক্ষ, তাতে এদের সঙ্গে খাঁটি বঙ্কিমী সুরে মধুরালাপ করতে গেলে ঠকতে হবে, তাতে মজুরি পোষাবে না। তা যাই হোক, এইসব বিলিতি গিলটি করা মেয়ে একদিন আমার পক্ষে সুলভ হয়েছিল, কিন্তু রুদ্ধ দরজার ফাঁকের থেকে যে মায়াপুরী দেখেছিলুম, দরজা যখন খুলল তখন আর তার ঠিকানা পেলুম না। তখন আমার কেবল মনে হতে লাগলো সেই যে আমার ব্রতচারিণী নিরর্থক নিয়মের নিরন্তর পুনরাবৃত্তির পাকে অহরাত্র ঘুরে ঘুরে আপনার জড়বুদ্ধিকে তৃপ্ত করত, এই মেয়েরাও ঠিক সেই বুদ্ধি নিয়েই বিলিতি চালচলন আদব কায়দার সমস্ত তুচ্ছাতি তুচ্ছ উপসর্গগুলিকে প্রদক্ষিণ করে দিনের পর দিন বৎসরের পর বৎসর অনায়াসে অক্লান্ত চিত্তে কাটিয়ে দিচ্ছে। তারাও যেমন ছোঁয়া ও নাওয়ার লেশমাত্র স্খলন দেখলে অশ্রদ্ধায় কণ্টকিত হয়ে উঠত, এরাও তেমনি অ্যাকসেন্টের একটু খুঁত কিংবা কাঁচা চামচের অল্প বিপর্যয় দেখলে ঠিক তেমনি করেই অপরাধীর মনুষ্যত্ব সম্বন্ধে সন্দিহান হয়ে ওঠে। তারা দিশি পুতুল, এরা আবেদিতি পুতুল। মনের গতিবেগে এরা চলে না, অভ্যাসের দম দেওয়া কলে এদের চালায়। ফল হলো এই যে মেয়ে জাতের উপরেই আমার মনে মনে অশ্রদ্ধা জন্মালো। আমি ঠিক করলুম ওদের বুদ্ধি যখন কম তখন স্নান আচমন উপবাসের অকর্মকাণ্ড প্রকাণ্ড না হলে ওরা বাঁচে কি করে। বইয়ে পড়েছি একরকম জীবাণু আছে, সে ক্রমাগতই ঘোরে, কিন্তু মানুষ ঘোরে না, মানুষ চলে। সেই জীবাণুর পরিবর্ধিত সংস্করণের সঙ্গেই কি বিধাতা হতভাগ্য পুরুষ মানুষের বিবাহের সম্বন্ধ পাতিয়েছেন। এদিকে বয়স যত বাড়তে চলল, বিবাহ সম্বন্ধে দ্বিধাও তত বেড়ে উঠল। মানুষের একটা বয়স আছে যখন সে চিন্তা না করেও বিবাহ করতে পারে।
সে বয়স পেরোলে বিবাহ করতে দুঃসাহসিকতার দরকার হয়। আমি সেই বেপরোয়া দলের লোক নই। তাছাড়া কোনো প্রকৃতিস্থ মেয়ে বিনা কারণে এক নিঃশ্বাসে আমাকে কেন যে বিয়ে করে ফেলবে, আমি তা কিছুতেই ভেবে পাইনি। শুনেছি ভালোবাসা অন্ধ, কিন্তু এখানে সেই অন্ধের উপর তো কোনো ভার নেই। সংসার বুদ্ধির দুটো চোখের চেয়ে আরো বেশি চোখ আছে। সেই চক্ষু যখন বিনা নেশায় আমার দিকে তাকিয়ে দেখে, তখন আমার মধ্যে কি দেখতে পায় আমি তাই ভাবি। আমার গুণ নিশ্চয়ই অনেক আছে, কিন্তু সেগুলো তো ধরা পড়তে দেরি লাগে, এক চাহনিতেই বোঝা যায় না। আমার নাসার মধ্যে যে খর্বতা আছে, বুদ্ধির উন্নতি তা পূরণ করেছে জানি, কিন্তু নাসাটাই থাকে প্রত্যক্ষ হয়ে, আর ভগবান বুদ্ধিকে নিরাকার করে রেখে দিলেন। যাই হোক, যখন দেখি কোনো সাবালক মেয়ে অত্যল্প কালের নোটিশেই আমাকে বিয়ে করতে অত্যল্প মাত্র আপত্তি করে না, তখন মেয়েদের প্রতি আমার শ্রদ্ধা আরও কমে। আমি যদি মেয়ে হতুম, তাহলে শ্রীযুত সনত কুমারের নিজের খর্বনাশার দীর্ঘ নিঃশ্বাসে তার আশা এবং অহংকার ধূলিসাৎ হতে থাকত। এমনি করে আমার বিবাহের বোঝাই হীন নৌকাটা মাঝে মাঝে চড়াই ঠেকেছে, কিন্তু ঘাটে এসে পৌঁছয়নি। স্ত্রী ছাড়া সংসারের অন্যান্য উপকরণ ব্যবসার উন্নতির সঙ্গে বেড়ে চলতে লাগলো। একটা কথা ভুলেছিলুম, বয়সও বাড়ছে। হঠাৎ একটা ঘটনায় সে কথা মনে করিয়ে দিলে। অভ্রের খনির তদন্তে ছোটনাগপুরের এক শহরে গিয়ে দেখি পণ্ডিত মশাই সেখানে শাল বনের ছায়ায় ছোট্ট একটি নদীর ধারে দিব্যি বাসা বেঁধে বসে আছেন। তার ছেলে সেখানে কাজ করে। সেই শালবনের প্রান্তে আমার তাঁবু পড়েছিল। এখন দেশ জুড়ে আমার ধনের খ্যাতি। পণ্ডিত মশাই বললেন, কালে আমি যে অসামান্য হয়ে উঠব এ তিনি পূর্বেই জানতেন। তা হবে, কিন্তু আশ্চর্য রকম গোপন করে রেখেছিলেন। তাছাড়া কোনো লক্ষণের দ্বারা জেনেছিলেন, আমি তো তা বলতে পারিনি। বোধ করি অসামান্য লোকদের ছাত্র অবস্থায় সত্তন জ্ঞান করে থাকেন না। কাশীশ্বরী শ্বশুর বাড়িতে ছিল, তাই বিনা বাধায় আমি পণ্ডিত মশাইয়ের ঘরের লোক হয়ে উঠলুম। কয়েক বছর পূর্বে তার স্ত্রী বিয়োগ হয়েছে, কিন্তু তিনি নাতনিতে পরিবৃত। সবগুলি তার স্বকীয়া নয়, তার মধ্যে দুটি ছিল তার পরলোকগত দাদার। বৃদ্ধ এদের নিয়ে আপনার বার্ধক্যের অপরাহ্নকে নানা রঙে রঙিন করে তুলেছেন। তার অমরু শতক, আর্যা সপ্তশতী, হংসদূত, পদাঙ্কদূতের শ্লোকের ধারা নুড়িগুলির চারিদিকে গিরি নদীর ফেনোচ্ছল প্রবাহের মতো এই মেয়েগুলিকে ঘিরে ঘিরে সহাস্যে ধ্বনিত হয়ে উঠেছে। আমি হেসে বললুম, পণ্ডিত মশাই, ব্যাপারখানা কি? তিনি বললেন, হ্যাঁ বাবা, তোমাদের ইংরাজি শাস্ত্রে বলে যে শনি গ্রহ চাঁদের মালা পরে থাকেন। এই আমার সেই চাঁদের মালা। সেই দরিদ্র ঘরের এই দৃশ্যটি দেখে হঠাৎ আমার মনে পড়ে গেল আমি একা। বুঝতে পারলুম আমি নিজের ভারে নিজে ক্লান্ত হয়ে পড়েছি। পণ্ডিত মশাই জানেন না যে তার বয়স হয়েছে, কিন্তু আমার যে হয়েছে সে আমি স্পষ্ট জানলুম। বয়স হয়েছে বলতে এইটে বোঝায় নিজের চারিদিককে ছাড়িয়ে এসেছি, চারপাশে ঢিলে হয়ে ফাঁক হয়ে গেছে। সে ফাঁক টাকা দিয়ে, খ্যাতি দিয়ে বোঝানো যায় না। পৃথিবী থেকে রস পাচ্ছি নে, কেবল বস্তু সংগ্রহ করছি। এর ব্যর্থতা অভ্যাসবশত ভুলে থাকা যায়, কিন্তু পণ্ডিত মশাইয়ের ঘর যখন দেখলুম তখন বুঝলুম আমার দিন শুষ্ক, আমার রাত্রি শূন্য। পণ্ডিত মশাই নিশ্চয়ই ঠিক করে বসে আছেন যে আমি তার চেয়ে ভাগ্যবান পুরুষ। এই কথা মনে করে আমার হাসি এলো। এই বস্তু জগৎকে ঘিরে একটি অদৃশ্য আনন্দলোক আছে। সেই আনন্দলোকের সঙ্গে আমাদের জীবনের যোগসূত্র না থাকলে আমরা ত্রিশঙ্কুর মতো শূন্যে থাকি। পণ্ডিত মশাইয়ের সেই যোগ আছে, আমার নেই, এই তফাৎ। আমি আরাম কেদারার দুই হাতায় দুই পা তুলে দিয়ে সিগারেট খেতে খেতে ভাবতে লাগলুম, পুরুষের জীবনের চার আশ্রমের চার অধিদেবতা: বাল্যে মা, যৌবনে স্ত্রী, প্রৌঢ়ে কন্যা, পুত্রবধূ, বার্ধক্যে নাতনি নাতবউ। এমনি করে মেয়েদের মধ্যে দিয়ে পুরুষ আপনার পূর্ণতা পায়। এই তত্ত্বটা মর্মরিত শালবনে আমাকে আবিষ্ট করে ধরল। মনের সামনে আমার ভাবি বৃদ্ধ বয়সের শেষ প্রান্ত পর্যন্ত তাকিয়ে দেখলুম। দেখে তার নিরতিশয় নিরসতায় হৃদয়টা হাহাকার করে উঠল। ওই মরুপথের মধ্য দিয়ে মুনাফার বোঝা ঘাড়ে করে নিয়ে কোথায় গিয়ে মুখ থুবড়ে পড়ে মরতে হবে। আর দেরি করলে তো চলবে না।
সম্প্রতি 40 পেরিয়েছি। যৌবনের শেষ থলিটি ঝেড়ে নেবার জন্য 50 রাস্তার ধারে বসে আছে। তার লাঠির ডগাটা এইখান থেকে দেখা যাচ্ছে। এখন পকেটের কথাটা বন্ধ রেখে জীবনের কথা একটুখানি ভেবে দেখা যাক। কিন্তু জীবনের যে অংশে মুলতুবি পড়েছে সে অংশে আর তো ফিরে যাওয়া চলবে না। তবু তার ছিন্নতার তালি লাগাবার সময় এখনো সম্পূর্ণ যায়নি। এখান থেকে কাজের গতিকে পশ্চিমের এক শহরে যেতে হলো। সেখানে বিশ্বপতিবাবু ধনী বাঙালি মহাজন। তাকে নিয়ে আমার কাজের কথা ছিল। লোকটি খুব হুঁশিয়ার, সুতরাং তার সঙ্গে কোনো কথা পাকা করতে বিস্তর সময় লাগে। একদিন বিরক্ত হয়ে যখন ভাবছি একে নিয়ে আমার কাজের সুবিধা হবে না, এমনকি চাকরকে আমার জিনিসপত্র প্যাক করতে বলে দিয়েছি, হেনকালে বিশ্বপতিবাবু সন্ধ্যার সময় এসে আমাকে বললেন, আপনার সঙ্গে নিশ্চয়ই অনেক রকম লোকের আলাপ আছে। আপনি একটু মনোযোগ করলে একটি বিধবা বেঁচে যায়। ঘটনাটি এই, নন্দকৃষ্ণবাবু বেরিলেতে প্রথমে আসেন একটি বাঙালি ইংরাজি স্কুলের হেডমাস্টার হয়ে। কাজ করেছিলেন খুব ভালো, সকলেই আশ্চর্য হয়েছিল। এমন সুযোগ্য সুশিক্ষিত লোক দেশ ছেড়ে এত দূরে সামান্য বেতনে চাকরি করতে এলেন কি কারণে? কেবল যে পরীক্ষা পাশ করাতে তার খ্যাতি ছিল তা নয়, সকল ভালো কাজেই তিনি হাত দিয়েছিলেন। এমন সময় কেমন করে বেরিয়ে পড়ল? তার স্ত্রীর রূপ ছিল বটে, কিন্তু কুল ছিল না। সামান্য কোনো জাতের মেয়ে, এমনকি তার ছোঁয়া লাগলে পানীয় জলের পানীয়তা এবং অন্যান্য নিগূঢ় সাত্ত্বিক গুণ নষ্ট হয়ে যায়। তাকে যখন সবাই চেপে ধরলে তিনি বললেন, হ্যাঁ, জাতে ছোট বটে, কিন্তু তবু সে তাঁর পত্নী। তখন প্রশ্ন উঠল, এমন বিবাহ বৈধ হয় কি করে? যিনি প্রশ্ন করেছিলেন নন্দকৃষ্ণবাবু তাকে বললেন, আপনি তো শালগ্রাম সাক্ষী করে পরে পরে 2টি স্ত্রী বিবাহ করেছেন এবং দ্বিবচনেও সন্তুষ্ট নেই, তার বহু প্রমাণ দিয়েছেন। শালগ্রামের কথা বলতে পারি নে, কিন্তু অন্তর্যামী জানেন আমার বিবাহ আপনার বিবাহের চেয়ে বৈধ, প্রতিদিন প্রতি মুহূর্তে বৈধ। এর চেয়ে বেশি কথা আমি আপনার সঙ্গে আলোচনা করতে চাইনি। যাকে নন্দকৃষ্ণ এই কথাগুলি বললেন তিনি খুশি হননি। তার উপরে লোকের অনিষ্ট করবার ক্ষমতাও তার সামান্য ছিল না। সুতরাং সেই উপদ্রবে নন্দকৃষ্ণ বেরিলি ত্যাগ করে এই বর্তমান শহরে এসে ওকালতি শুরু করলেন। লোকটা অত্যন্ত খুঁতখুঁতে ছিলেন। উপবাসী থাকলেও অন্যায় মোকদ্দমা তিনি কিছুতেই নিতেন না। প্রথমটা তাতে তার যত অসুবিধা হোক, শেষকালে উন্নতি হতে লাগলো, কেননা হাকিমরা তাকে সম্পূর্ণ বিশ্বাস করতেন। একখানি বাড়ি করে একটু জমিয়ে বসেছেন, এমন সময় দেশে মন্বন্তর এলো। দেশ উজাড় হয়ে গেল। যাদের উপর সাহায্য বিতরণের ভার ছিল তাদের মধ্যে কেউ কেউ চুরি করেছিল বলে তিনি ম্যাজিস্ট্রেটকে জানাতেই ম্যাজিস্ট্রেট বললেন, সাধু লোক পাই কোথায়? তিনি বললেন, আমাকে যদি বিশ্বাস করেন আমি এ কাজের কতক ভার নিতে পারি। তিনি ভার পেলেন এবং এই ভার বহন করতে করতেই একদিন মধ্যাহ্নে মাঠের মধ্যে এক গাছতলায় মারা যান। ডাক্তার বলেন তার হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। গল্পের এতটা পর্যন্ত আমার পূর্বেই জানা ছিল। কেমন একটা উচ্চ ভাবের মেজাজে এরই কথা তুলে আমাদের ক্লাবে আমি বলেছিলুম, এই নন্দকৃষ্ণের মতো লোক যারা সংসারে ফেল করে শুকিয়ে মরে গেছে, না রেখেছে নাম, না রেখেছে টাকা, তারাই ভগবানের সহযোগী হয়ে সংসারটাকে উপরের দিকে, এইটুকু মাত্র বলতে এই ভরা পালের নৌকা হঠাৎ চড়াই ঠেকে যাওয়ার মতো আমার কথা মাঝখানে বন্ধ হয়ে গেল। কারণ আমাদের মধ্যে খুব একজন সম্পত্তি ও প্রতিপত্তিশালী লোক খবরের কাগজ পড়ছিলেন। তিনি তার চশমার উপর থেকে আমার প্রতি দৃষ্টি হেনে বলে উঠলেন, হিয়ার হিয়ার। যাগে, শোনা গেল নন্দকৃষ্ণর বিধবা স্ত্রী তার একটি মেয়েকে নিয়ে এই পাড়াতেই থাকেন। দেওয়ালির রাত্রে মেয়েটির জন্ম হয়েছিল বলে বাপ তার নাম রেখে দিয়েছিলেন দীপালি। বিধবা কোনো সমাজে স্থান পান না বলে সম্পূর্ণ একলা থেকে এই মেয়েটিকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছেন। এখন মেয়েটির বয়স 25-এর উপর হবে। মায়ের শরীর রুগ্ন এবং বয়সও কম নয়। কোনোদিন তিনি মারা যাবেন। এই মেয়েটির কোথাও কোনো গতি হবে না। বিশ্বপতি আমাকে বিশেষ অনুনয় করে বললে, যদি এর পাত্র জুটিয়ে দিতে পারেন তো সেটা একটা পুণ্যকর্ম হবে।
আমি বিশ্বপতিকে শুকনো স্বার্থপর নিরেট কাজের লোক বলে মনে মনে একটু অবজ্ঞা করেছিলুম। বিধবার অনাথা মেয়েটির জন্য তার এই আগ্রহ দেখে আমার মন গলে গেল। ভাবলুম, প্রাচীন পৃথিবীর মৃত ম্যামথের পাক যন্ত্রের মধ্যে থেকে খাদ্য বীজ বের করে পুঁতে দেখা গেছে তার থেকে অঙ্কুর বেরিয়েছে, তেমনি মানুষের মনুষ্যত্ব বিপুল মৃত স্তূপের মধ্যে থেকেও সম্পূর্ণ মরতে চায় না। আমি বিশ্বপতিকে বললুম, পাত্র আমার জানা আছে, কোনো বাধা হবে না, আপনারা কথা এবং দিন ঠিক করুন। কিন্তু মেয়ে না দেখেই তো আর না দেখেই হবে। কিন্তু পাত্র যদি সম্পত্তির লোভ করে, সে বড় বেশি নেই। মা মরে গেলে কেবল ওই বাড়িখানি পাবে, আর সামান্য যদি কিছু পায়। পাত্রের নিজের সম্পত্তি আছে, সেজন্যে ভাবতে হবে না। তার নাম বিবরণ প্রভৃতি সে এখন বলবো না, তাহলে জানাজানি হয়ে বিবাহ ফেঁসে যেতে পারে। মেয়ের মাকে তো আর তার একটা বর্ণনা দিতে হবে। বলবেন লোকটা অন্য সাধারণ মানুষের মতো দোষে গুণে জড়িত। দোষ এত বেশি নেই যে ভাবনা হতে পারে, গুণ এত বেশি নেই যে লোভ করা চলে। আমি যতদূর জানি তাকে কন্যার পিতামাতারা বিশেষ পছন্দ করে, স্বয়ং কন্যাদের মনের কথা ঠিক জানা যায়নি। বিশ্বপতিবাবু এই ব্যাপারে যখন অত্যন্ত কৃতজ্ঞ হলেন, তখন তার উপরে আমার ভক্তি বেড়ে গেল। যে কারবারে ইতিপূর্বে তার সঙ্গে আমার দরে বোন ছিল না, সেটাতে লোকসান দিয়েও রেজিস্ট্রি দলিল সই করিবার জন্যে আমার উৎসাহ হলো। তিনি যাবার সময় বলে গেলেন, পাত্রটিকে বলবেন অন্য সব বিষয়ে যাই হোক, এমন গুণবতী মেয়ে কোথাও পাবেন না। যে মেয়ে সমাজের আশ্রয় থেকে এবং শ্রদ্ধা থেকে বঞ্চিত, তাকে যদি হৃদয়ের উপর প্রতিষ্ঠিত করা যায়, তাহলে সে মেয়ে কি আপনাকে উৎসর্গ করতে কিছুমাত্র কৃপণতা করবে? যে মেয়ের বড় রকমের আশা আছে, তারই আশার অন্ত থাকে না। কিন্তু এই দীপালির দীপটি মাটির, তাই আমার মতো মেটে ঘরের কোণে তার শিখাটির অমর্যাদা হবে না। সন্ধ্যার সময় আলো জেলে বিলিতি কাগজ পড়ছি, এমন সময় খবর এলো একটি মেয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছে। বাড়িতে স্ত্রীলোক কেউ নেই, তাই ব্যস্ত হয়ে পড়লুম। কোনো ভদ্র উপায়ে উদ্ভাবনের পূর্বেই মেয়েটি ঘরের মধ্যে ঢুকে প্রণাম করলে। বাইরে থেকে কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমি অত্যন্ত লাজুক মানুষ। আমি না তার মুখের দিকে চাইলুম, না তাকে কোনো কথা বললুম। সে বললে, আমার নাম দীপালি। গলাটি ভারী মিষ্টি। সাহস করে মুখের দিকে চেয়ে দেখলুম, সে মুখ বুদ্ধিতে কোমলতাতে মাখানো, মাথায় ঘোমটা নেই, সাদা দিশি কাপড়, এখনকার ফ্যাশনে পড়া। কি বলি ভাবছি, এমন সময় সে বললে, আমাকে বিবাহ দেবার জন্যে আপনি কোনো চেষ্টা করবেন না। আর যাই হোক, দীপালির মুখে এমন আপত্তি আমি প্রত্যাশাই করিনি। আমি ভেবে রেখেছিলুম বিবাহের প্রস্তাবে তার দেহ মন প্রাণ কৃতজ্ঞতায় ভরে উঠেছে। জিজ্ঞাসা করলুম, জানা অজানা কোনো পাত্রকেই তুমি বিবাহ করবে না? সে বললে, না, কোনো পাত্রকেই না। যদিচ মনস্তত্ত্বের চেয়ে বস্তুতত্ত্বেই আমার অভিজ্ঞতা বেশি। বিশেষত নারীচিত্ত আমার কাছে বাংলা বানানের চেয়ে কঠিন। তবু কথাটার সাদা অর্থ আমার কাছে সত্য অর্থ বলেই মনে হলো না। আমি বললুম, যে পাত্র আমি তোমার জন্যে বেছেছি সে অবজ্ঞা করবার যোগ্য নয়। দীপালি বললে, আমি তাকে অবজ্ঞা করিনি, কিন্তু আমি বিবাহ করব না। আমি বললুম, সে লোকটিও তোমাকে মনের সঙ্গে শ্রদ্ধা করে, কিন্তু না, আমাকে বিবাহ করতে বলবেন না। আচ্ছা, বলবো না, কিন্তু আমি কি তোমাদের কোনো কাজে লাগতে পারিনি? আমাকে যদি কোনো মেয়ে স্কুলে পড়াবার কাজ জুটিয়ে দিয়ে এখান থেকে কলকাতায় নিয়ে যান, তাহলে ভারী উপকার হয়। বললুম, কাজ আছে, জুটিয়ে দিতে পারবো। এটা সম্পূর্ণ সত্য কথা নয়। মেয়ে স্কুলের খবর আমি কি জানি, কিন্তু মেয়ে স্কুল স্থাপন করতে তো দোষ নেই। দীপালি বললে, আপনি আমাদের বাড়ি গিয়ে একবার মায়ের সঙ্গে কথা আলোচনা করে দেখবেন। আমি বললুম, আমি কাল সকালেই যাব। দীপালি চলে গেল। কাগজ পড়া আমার বন্ধ হলো। ছাদের উপর বেরিয়ে এসে চৌকিতে বসলুম। তারাগুলোকে জিজ্ঞাসা করলুম, কোটি কোটি যোজন দূরে থেকে তোমরা কি সত্যই মানুষের জীবনের সমস্ত কর্মসূত্র সম্বন্ধসূত্র নিঃশব্দে বসে বসে বুনছ? এমন সময়ে কোনো খবর না দিয়ে হঠাৎ বিশ্বপতির মেজ ছেলে শ্রীপতি ছাতে এসে উপস্থিত।
তার সঙ্গে যে আলোচনাটা হলো তার মর্ম এই: শ্রীপতি দীপালিকে বিবাহ করবার আগ্রহে সমাজ ত্যাগ করতে প্রস্তুত। বাপ বলেন এমন দুষ্কার্য করলে তিনি তাকে ত্যাগ করবেন। দীপালি বলে তার জন্যে এত বড় দুঃখ অপমান ও ত্যাগ স্বীকার করবে কেউ? এমন যোগ্যতা তার নেই। তাছাড়া শ্রীপতি শিশুকাল থেকে ধনী গৃহে লালিত। দীপালির মতে সে সমাজচ্যুত এবং নিরাশ্রয় হয়ে দারিদ্র্যের কষ্ট সহ্য করতে পারবে না। এই নিয়ে তর্ক চলছে, কিছুতেই তার মীমাংসা হচ্ছে না। ঠিক এই সংকটের সময় আমি মাঝখানে পড়ে এদের মধ্যে আর একটা পাত্রকে খাড়া করে সমস্যার জটিলতা অত্যন্ত বাড়িয়ে তুলেছি। এই জন্যে শ্রীপতি আমাকে এই নাটকের থেকে প্রুফশিটের কাটা অংশের মতো বেরিয়ে যেতে বলছে। আমি বললুম, যখন এসে পড়েছি তখন বেরোচ্ছি নে, আর যদি বেরোই তাহলে গ্রন্থি কেটে তবে বেরিয়ে পড়ব। বিবাহের দিন পরিবর্তন হলো না, কেবলমাত্র পাত্র পরিবর্তন হলো। বিশ্বপতির অনুনয় রক্ষা করেছি, কিন্তু তাতে তিনি সন্তুষ্ট হননি। দীপালির অনুনয় রক্ষা করিনি, কিন্তু ভাবে বোধহয় হলো সে সন্তুষ্ট হয়েছে। স্কুলে কাজ খালি ছিল কি না জানি নে, কিন্তু আমার ঘরে কন্যার স্থান শূন্য ছিল, সেটা পূর্ণ হলো। আমার মতো বাজে লোক যে নিরর্থক নয়, আমার অর্থই সেটা শ্রীপতির কাছে প্রমাণ করে দিলে। তার গৃহদীপ আমার কলকাতার বাড়িতেই জ্বলল। ভেবেছিলুম সময় মতো বিবাহ না সেরে রাখার মুলতুবি অসময়ে বিবাহ করে পূরণ করতে হবে, কিন্তু দেখলুম উপরওয়ালা প্রসন্ন হলে দুটো একটা ক্লাস ডিঙিয়েও প্রমোশন পাওয়া যায়। আজ 55 বছর বয়সে আমার ঘর নাতনিতে ভরে গেছে, উপরন্তু একটি নাতিও জুটেছে। কিন্তু বিশ্বপতি বাবুর সঙ্গে আমার কারবার বন্ধ হয়ে গেছে, কারণ তিনি পাত্রটিকে পছন্দ করেননি। তাহলে বন্ধুরা, আমার আজকের গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্পের হাট।